সবচেয়ে বেশি দাবি ছিল এনসিপির যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তাই তো? এনসিপি না, বাংলাদেশের মানুষের। এনসিপি সবচেয়ে বেশি ছিল, সবার বাংলাদেশের সবার ছিল, দল হিসেবে এনসিপি সবচেয়ে বেশি ছিল জামাতের, জামাতের বেশি ছিল। এনসিপির সামনে ছিল, আমি বলছি, আমি যেহেতু আমরা দেখেছি তো, তারপরেই জামাত। আমি প্রশ্ন হলো বিএনপি সেটা আপনাদের চাওয়া শুধু না, আপনাদের চাওয়াকে ফুলফিল করে সেটার সঙ্গে শাস্তি যুক্ত করে সেটাকে আইন আকারে পাশ করছে সংসদ উপস্থিত, সেটা নিয়ে আপনাদের কোনো মানে বক্তব্য এখন আজকে বিপু ভাই এখানে বসে সিদ্ধান্ত নিছে যে আমাকে দিয়ে সরকারের খালি সুনাম করাবে, সরকারকে থ্যাংক ইউ বলাবে, সরকারকে এই জন্য আমি সংস্কার বিরোধী বলছেন আপনারা, আপনার সবচেয়ে বড় কথা ছিল আজকে আমার কাউন্ট করতেছেন না নাকি? আমি বলতেছি না, শুনেন, আমি আপনাকে স্পষ্ট করে একটা কথা বলি। সরকারের দায়িত্ব কি? জনগণের যে অভিপ্রায়, সেই অভিপ্রায়গুলোকে বাস্তবায়ন করা। বাংলাদেশের মালিক এবং সবকিছুর সিদ্ধান্তের মালিক হচ্ছে জনগণ, সবচেয়ে বড় ক্ষমতাধর হচ্ছে জনগণ। এইটা হচ্ছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, সভরেন হচ্ছে পিপল। সংবিধানও না, সংসদও না। সংসদে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়ে যান তাদের কাজ হচ্ছে জনগণের অভিপ্রায়কে প্রতিফলন করা। এখন আপনি যেটা বলছেন যে সরকার আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টাকে অ্যাকনলেজ করেছে এবং সেইটা তারা রাখছে, এটা তারা জনগণের, এনসিপি বলেন, জামাত বলেন, রাজনৈতিক সমস্ত দল বলেন, খুদ বিএনপির কথা বলেন, সবাইকে বাদ দেন। সাধারণ মানুষের এতদিন আপনারা এত বেশি বক্তব্য দিয়েছেন যে বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না, বিএনপি কারণে এই যে আমি উদাহরণ দিচ্ছি যে আমাকে কিন্তু ওইদিকে ঠেলে দিচ্ছেন আপনি, আমি কিন্তু ওই প্রসঙ্গে যাইতে চাই না যে বিএনপি কিভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। আসল কথা হ্যাঁ, অবশ্যই আপনি বাধ্য হয়েছেন জনগণের অভিপ্রায়কে বাস্তবায়ন করতে, বাধ্য হয়েছেন যে বিচারিক কাজ শেষ না হয়ে, আমি বলছি আমাকে বলতে দেন, আওয়ামী লীগের বিষয়, আওয়ামী লীগের রাজনৈতিক অনেক অতৃপ্ত আত্মা, কারণ অনেক দিন ধরে অনেক নিষ্পেষিত হয়েছে। আওয়ামী লীগের রাজনীতির বিষয়ে প্রশ্ন আসছে তো উত্তরটা দিয়ে দেই, এখানে বসে দিয়ে দেই, না হলে অনেক ভুল বোঝাবুঝি হবে। বাংলাদেশে আওয়ামী লীগ সমর্থন করতে এরকম তো অনেক মানুষ আছে যারা অন্যায়ের সাথে জড়িত না, তাই না? সবাইকে তো আপনি সমাদৃত করতে পারবেন না, তাদের জন্য আপনি জবাবদিহি আপনাকে করতে হবে, কারণ তারাও বাংলাদেশের জনগণ। এখন এনসিপির উপর শুধু দায় চাপিয়ে ঢালাওভাবে আওয়ামী লীগের সমস্ত লোকজনকে এনসিপির বিরুদ্ধে দাঁড় করানোর তো সুযোগ নাই। কেন নাই সেটা আমি উত্তর দিচ্ছি। আমরা চেয়েছি যে আওয়ামী লীগের যেই অপকর্ম এবং শেখ হাসিনার যা যা অপরাধ এবং তার দলীয় কর্মীদের যা যা অপরাধ এই 17 বছরে, সেগুলোর বিচার হবে এবং বিচারের ভিত্তিতে তাদের একটা প্রসেসের মধ্যে নিয়ে গিয়ে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের কথা আমরা বলেছি, যেখানে ইউএনওএইচসিআর বলেছে ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন, এবং খোদ বিএনপি যখন নির্বাচনের আগে তাদের ইশতেহার দিয়েছে তারাও কিন্তু ট্রুথ অ্যান্ড হিলিং কমিশনের কথা বলেছে। তার মানে কি? তার মানে হচ্ছে মোটা দাগে এনসিপি বলেন, বিএনপি বলেন এবং আন্তর্জাতিক সংস্থাগুলো বলেন, সবাই একমত যে বিচার হয়ে তারপর ট্রুথ অ্যান্ড হিলিং বা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ আছে, চলে যায় নাই। কিন্তু প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে বিচারটা আগে হতে হবে। সেই বিচারিক প্রক্রিয়া শেষ হয়ে তাদেরকে কিভাবে পুনর্বাসন করবে রাজনীতির মাঠে, আওয়ামী লীগের মানুষকে উৎখাত হয়ে যাবে না, রাজনীতিটা করার যে অধিকার আওয়ামী লীগের ব্যানারে, সেইটা কিভাবে হবে সেই প্রসেসটা ওই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের যে রেকমেন্ডেশনস আছে সেখানেই আছে। এই উত্তর এই বিষয় আলোচনাটা হচ্ছে গুরুত্বপূর্ণ আলোচনায় থাকি। দেখেন, ভাই বললেন যে গণভোট হয়ে গেছে, একটা অধ্যাদেশের আন্ডারে গণভোট হয়েছে, গণভোটের এখন আর কোনো এটা আইনে পরিণত করার বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা নাই। উনি এটা মুখস্থ, ওই যে স্বরাষ্ট্রমন্ত্রীকে তো অনেক শ্রদ্ধা, উনিও করেন আমিও করি, ওই কথাটাই উনি রেপ্লিকেট করেছেন। হ্যাঁ, উনি বলেছেন, ভাই আমি বলি আপনি শুনেন, খালি খুব ঠান্ডা মাথায় বলতে হবে না, এই বিভু হয়েও থামাবে, নাইলে আমি না বললে মানুষের মিসকনসেপশন ক্রিয়েট হবে। বলেন। এখন যে গণভোটটা, এই প্রস্তাবনাটা খোদ সালাউদ্দিন আহমেদ সাহেবের। বাংলাদেশের যে সংবিধানের মৌলিক পরিবর্তনগুলো আমরা চেয়েছি এই ফ্যাসিবাদী কাঠামো নির্মূল করার জন্য, সেই এই যে ধরেন 84টা প্রস্তাবে যেই সংস্কার প্রস্তাব, সেই 84টা সংস্কার প্রস্তাবের মধ্যে 48টা হচ্ছে সংবিধান সংস্কার সংক্রান্ত প্রস্তাব। এই 48টা প্রস্তাব নিয়ে গণভোট হয়েছে, এর বাইরে কিন্তু কোনো প্রস্তাবনা নিয়ে গণভোট হয় নাই। এই 48টার মধ্যে 30টা নিয়ে
সবাই একমত হয়েছে, বাকি 18টা নিয়ে বিভিন্ন দ্বিমত আছে। রাজনৈতিক দলের দ্বিমত আছে। নোট অফ ডিসেন্ট আছে। তার মধ্যে গণভোট হয়েছে, সেখানে কিছু বিষয় স্পষ্টভাবে উল্লেখিত আছে ওই 30টার বাইরে, যেমন উচ্চকক্ষ পিআর সিস্টেমে হবে এবং সংবিধান সংস্কার সংক্রান্ত ইস্যুগুলো উচ্চকক্ষে যাবে, সংশোধন সংস্কার সংক্রান্ত, 100 আসনে নারীদের সরাসরি নির্বাচন, সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বতন্ত্রতা, নিরপেক্ষতা, সেই এই যে ধরেন মোটা দাগে যদি আপনি জিজ্ঞেস প্রথম করেন 3টা প্রশ্ন কথা বললেন আপনি। প্রথম 3টা প্রশ্নে এই বিষয়গুলো ওই 30টা ঐক্যমতের বাইরে, এই 30টা বিষয়ের বাইরে এই বিষয়গুলো কিন্তু জনমত গঠিত হয়েছে। আবার দেখেন এই 30টা বিষয়ে জনগণ সরাসরি হ্যাঁ ভোট দিয়েছে। সেইটা কিসের ভিত্তিতে দিয়েছে? জনগণ প্রথম লাইনে লেখা আছে গণভোটের যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025-এর ভিত্তিতে এবং গণভোট অধ্যাদেশের আন্ডারে এই 4টা প্রশ্নে কি আপনারা একমত কিনা। একটু পিছিয়ে ফিরে যাই, আমাকে 1 মিনিট সময় দিবেন, ইন্টারাপ্ট করবেন না প্লিজ, অনুরোধ করছি। এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রিএম্বল, যেটা সূচনা, ওখানে লেখা আছে, আপনারা প্রশ্ন করছেন যে রাষ্ট্রপতির এই এখতিয়ার আছে কিনা আদেশ জারি করার, যেটার আন্ডারে যে আমি এই বলছি যে সংস্কার পরিষদ করতে হবে। দেখেন, মৌলিক সংস্কার করতে হলে আপনাকে অবশ্যই সংস্কার পরিষদের মাধ্যমে মৌলিক সংস্কার করতে হবে। আপনি সংশোধনী কমিটি বা সংশোধন করে কোনোভাবেই মৌলিক সংস্কার সম্ভব না। কারণ মৌলিক সংস্কার যখন আপনি সংশোধনীর মাধ্যমে করবেন, এই যে ধরেন তত্ত্বাবধায়ক সরকারের যে আইনটা, এই যে 15th সংশোধনী হাইকোর্ট বাতিল করেছে, এর আগে 13th সংশোধনী বাতিল হয়েছে, তাই না? যতবার এই ধরনের যে বাকশালী সংশোধনী যে শেখ মুজিব এনেছে, সেটাও কিন্তু বাতিল হয়েছিল। এইভাবে সংশোধনী যখন মৌলিক সংস্কারের উপর হাত দিয়ে সংশোধনী আনা হয়, সেটা কিন্তু পরবর্তীতে যে কোনো সরকার আমলে, এবং এই সরকার আমলেও ধরেন আমি যে একটা রিড করে দিলাম, আমি কিন্তু রিড করে দিলে কোর্ট এটা পর্যালোচনা করে এটা মৌলিক সংবিধানের মৌলিক নিয়মগুলোর বাইরে গেলে কোর্ট কিন্তু এটা বাতিল করে দিতে পারে। এই জন্য আপনাকে করতে হবে কি, এই জন্য আপনাকে সংস্কার পরিষদ করতে হবে। সংস্কার পরিষদের সিদ্ধান্তগুলো না তারপরে যে গণপরিষদ হয়, যেমন আমাদের প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি তো দেশ নেত্রী, উনি তো একক কোনো দলের নেত্রী না, না, উনি দেশের জন্য অনেক ত্যাগ তিতিক্ষা করেছেন, শেষ মুহূর্ত পর্যন্ত উনি মানুষের সাথে ছিলেন। উনি 91 যে 90 বা 91 যে গণভোটটা হয়েছে, 91 গণভোট, ওইখানে কিন্তু 16টা বা 19টা, তাই না, আমি যদি ভুল না হয়ে থাকি, সংস্কার প্রস্তাব ছিল, সেইটা নিয়ে গণভোট হয়েছে। ওই গণভোটে কি সবগুলো প্রস্তাবনা যেগুলো নিয়ে সংস্কার হয়েছে সবগুলো প্রস্তাবনা উল্লেখ ছিল? আপনারা যে বলেন যে গণভোটে কি কি ছিল সবাই জানে না, বুঝে না, কখনোই গণভোটে ওই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় যে গণভোট হয়েছিল সেখানেও সমস্ত প্রস্তাবনা উল্লেখ ছিল না? আপা শেষ করেন, বলবো। হ্যাঁ, আপনি বললেন, আমি শেষ করি। আচ্ছা, এখন যেই মূল জায়গায় যেটা আসছিলাম, এখন আপনাকে মৌলিক সংস্কার করতে হলে সংস্কার পরিষদ করতে হবে, সংশোধনী কমিটি দিয়ে হবে না। এখন যেই গণভোটটা হলো, যেটা আমরা চেয়েছিলাম গণপরিষদ, সেটাকে সালাউদ্দিন সাহেব বলেছেন জনরাই প্রধান, এবং সেই অনুযায়ী গণভোট হোক, আমরা সবাই মেনে নিব। গণভোট যেই অধ্যাদেশের আন্ডারে হয়েছে, সেইটা যদি আপনি আইনে প্রণীত না করেন, আপনার তো আজীবন গণভোট হইতে হবে না। এটা কি ধরনের ব্যাখ্যা হইলো যে আজীবন গণভোট হইতে হবে? আবার কিছু বললে আমি দেখি যে বিএনপির বিশিষ্ট যারা অ্যাক্টিভিস্ট আছেন, ওনারা নিজেদেরকে বিএনপি অ্যাক্টিভিস্ট বলেন না, শুধু বলেন অ্যাক্টিভিস্ট। এরা বলে ন্যারেটিভের রাজনীতি করতেছে, প্রোপাগান্ডা করতেছে, মুখস্থ একটা কথা বলে দিবে সব জায়গায়, একটাই লাইন, ন্যারেটিভের রাজনীতি, প্রোপাগান্ডার রাজনীতি। না, আমি ব্যাখ্যা দিচ্ছি, এই ব্যাখ্যাটা আমি দিয়ে নি প্লিজ। এটা কোনো ন্যারেটিভ না। আপনি গণভোট যেই অধ্যাদেশের আন্ডারে হয়েছে সেটাকে আইনে পরিণত না করলে গণভোটের যেই আইনি ভিত্তি সেটা তৈরি হয় না। সত্যি কথা বলছি, স্বীকার করে নিচ্ছি। আপনাকে জনগণের অভিপ্রায়ে যেই ম্যান্ডেটটা জনগণ দিয়েছে সেইটাকে আইনি ভিত্তি সংসদে তৈরি করে দিতে হবে। আপনি যদি বলেন যে এইটা গণভোট হয়ে গেছে আর লাগবে না, আপনি এখানে লিখে দেন যে গণভোট হয়েছে অমুক তারিখে, এইটা আইনি ভিত্তি এত তারিখ পর্যন্ত কার্যকারিতা হইল, এবং এত তারিখে যেই গণভোট হয়েছে সেই গণভোটের জন্য এই অধ্যাদেশ এই দিন পর্যন্তই এটার কার্যকারিতা, বইলে আপনি এটাকে আইনে পরিণত করেন, শেষ। আপনি যেটা বলছিলেন যে গুম প্রতিকার ও প্রতিরোধের যেই সংজ্ঞা নিয়ে সমস্যা, হ্যাঁ ভাই, বিশ্বাস করেন এই সংজ্ঞাটা পরিবর্তন করে
এই 12 তারিখের মধ্যেই সমাধান করা সম্ভব। কিন্তু সমাধান কেন হয় নাই জানেন? সমাধান এই জন্য হয় নাই যে সংজ্ঞায় সমস্যা হচ্ছে যে এই যে গুমের যে তদন্ত, সেই তদন্ত করার যে এখতিয়ার দেয়া হয়েছে, সেই এখতিয়ার তারা এই কমিশনকে দিবে না। কারণ তারা বলছে যে এই তদন্ত করতে হলে সরকারের পূর্বানুমতি তিনটা জায়গায় নিতে সমস্যা হবে। আছে, হ্যাঁ। ভাই, সরকারের যেই সরকার আমারে গুম করে ফেলাবে, সেই সরকারের পূর্বানুমতি কি আমি পাবো? মানবাধিকার কমিশন নিয়ে কি সমস্যা? এই একই সমস্যা। কথা বলি আমি এই তদন্ত যে করতে পারবে, সেই তদন্ত করতে দিবে না। অনেক বলছেন একটু জুলাই